চতুর্দশ লুই যে কথাটা বলেছিলেন যে আই অ্যাম দ্য স্টেট বা আমি রাষ্ট্র, ঠিক তেমনিভাবে আমাদের সবগুলো দেশেই রাষ্ট্র ক্ষমতায় যিনি অধিষ্ঠিত থাকেন, যিনি সরকার প্রধান থাকেন বা রাষ্ট্রপ্রধান থাকেন, তার হুকুমই আইন হয়ে দাঁড়ায় এবং তিনি যা বলবেন সেটি যেহেতু আইন হয়ে দাঁড়ায়, অতএব তার যারা সুবিধাভোগী আছে, তারা যারা মৌ সাহেব আছে, তারাই আসলে তো আইনি প্রতিকারটা বা লিগ্যাল রিমেডিটা পাবে। যেহেতু শিশুরা ওই রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয় চতুর্দশ লুইয়ের, বাংলাদেশের যেই শাসনকর্তাই যেখানে বসেন না কেন তিনি আসলে ওই চতুর্দশ লুই হয়ে ওঠেন। ভেনেজুয়েলায় গত বছর যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে, মারিয়া করিনা মাচাদো, তিনি যেহেতু একজন আমেরিকাপন্থী মানুষ ছিলেন, আমেরিকাকে ক্ষমতাসীন করার জন্য ওখানে যা যা করা সম্ভব সবকিছু তিনি করতে চেয়েছিলেন। এই কারণে আমি ওই মাচাদোর নাম অনুযায়ী আমি গত সরকারটার নাম দিয়েছিলেন অন্তর মাচাদো সরকার, এবং সেই সরকারের প্রধান উপদেষ্টার নাম দিয়েছিলেন প্রধান মাচাদো। যারা উপদেষ্টা ছিলেন কাউকে আইন মাচাদো বলতাম, কাউকে পরিবেশ মাচাদো বলতাম। এরকমের যেহেতু দেখা যায় যে একজন স্বাস্থ্য মাচাদো পদে কিস্তি ওঠানো একজন ভদ্র মহিলাকে যখন উপদেষ্টা বানানো হয়, তখন তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? যখন মাইলস্টোন কলেজে যখন বিমান দুর্ঘটনা হলো, তখন স্বাস্থ্য উপদেষ্টার যেখানে বার্নিংটা যাওয়ার কথা সেখানে গিয়েছেন আইন উপদেষ্টা। বলতে চেয়েছিলাম আইন মাচাদো, আর ভদ্রতা করে এই শব্দটা আর না বলি। সেখানে গিয়েছেন আইন উপদেষ্টা, আমার স্যার আমার অহংকার। সেখানে তিনি গিয়েছেন, সেখানে তিনি গিয়ে কি করেছেন? তিনি তো স্বাস্থ্য উপদেষ্টা নন, তিনি স্বাস্থ্য খাতের মানুষ নন। কিস্তি তোলা ভদ্র মহিলাও স্বাস্থ্য খাতের মানুষ নন। তিনি ওখানে কি করবেন? তাহলে আপনি যে আইনি প্রতিকারের কথা বললেন, ওই আইন উপদেষ্টা গিয়ে কিভাবে স্বাস্থ্য খাতটাকে উদ্ধার করবেন ওখানে, এটা একটা প্রশ্ন ছিল। মাহমুদুর রহমান মান্না একটা কথা বলেছিলেন গত বছর, যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যখন যাই তিনি কোনো কথা শোনেন না, তিনি কোনো কথার উত্তর দেন না, তিনি একটা মিষ্টি হাসি দিয়ে আমাদেরকে বিদায় করে দেন। তখন আমি মজা করে লিখেছিলাম যে ওই ব্যবসায়ী ভদ্রলোক যে আপনার কাছ থেকে মিষ্টির দাম রেখে দেননি, এটাই আপনার জন্য সৌভাগ্য। আপনার উচিত হচ্ছে নফল নামাজ পড়ে পরম পরওয়ারদিগারের কাছে দুই হাত তুলে দোয়া করা যে তিনি আপনার কাছ থেকে মিষ্টির দাম রাখেননি। একটা ব্যাপার যে গত সরকারে আমরা শফিকুল আলম নামে একজন ভদ্রলোককে দেখেছিলাম। বিশ্বের এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে তার কোনো জ্ঞান ছিল না। এমনকি আওয়ামী লীগের আমলে তিনি যদি গ্রেপ্তার হতেন, তাহলে গ্রেপ্তার হওয়ার পরে কারাগারে বা থানায় তার মলত্যাগ করার উপযোগী উচ্চ কমোড ছিল না। তিনি কিভাবে ওই উচ্চ কমোড না থাকলে নিম্ন কমোডে কিভাবে তিনি মলত্যাগ করবেন, এই ব্যাপারটা নিয়েও তিনি একটা পোস্ট দিয়েছেন। কিন্তু আপনি যদি তার এখন টাইমলাইনে যান, আপনি দেখবেন শুনশান শ্মশান, কোনো কিছুই নেই। তাকে আমি ভালোবেসে বলতাম অন্তর মাচাদো সরকারের প্রধান মাচাদো, প্রেস মাচাদো। তিনি ওখানে কিন্তু কোনো কিছু পাবেন না। আবার একটা জিনিস যদি লক্ষ্য করেন, যে ওই অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী যে বাচ্চা কাচ্চাগুলো ছিল, আমাদের কি খুব একটা বড় একটা ছিল না যে এই তরুণ প্রজন্ম যখন রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবে তখন এই হবে সেই হবে? আমরা তো শিশুদেরকে রাষ্ট্রের ক্ষমতায় দেখলাম। সেখানে একটি শিশু বলেছে, সেই শিশুটার নাম না বলিস, যেহেতু আমি এখানে শিশু মৃত্যু নিয়ে কথা হচ্ছে, যে এই বিএনপি সরকারের কথা বলেছে, যে এই সরকার শুধু হাম নিয়ে পড়ে আছে, জুলাই সনদ নিয়ে কোনো কথা বলছে না। আরেকটি শিশু, ইনকিলাব মঞ্চের শিশু, সে দোষারোপ করেছে, দায়ী করেছে মায়েদেরকে, যে মায়েরা দুগ্ধপান করান না ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য। যে বাচ্চাগুলো মরে গেছে এরা তো গরিবের সন্তান। এই মায়েরা হচ্ছেন গরিব মা। এই গরিব মায়েদের মধ্যে কয়জন আছেন যে ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য দুগ্ধপান করান না? সেই বাচ্চাটা কিন্তু সেটাও বলেছে, সে একজন আবেগী ব্যবসায়ী, সে এটা বলেছে। এবং বিভিন্ন রকমের ধর্মীয় মাওলানারা তারা বলেছেন যে হামের কারণে আসলে শিশু মৃত্যু হচ্ছে না, এটার পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। বা আমরা যদি আরেকটা ব্যাপার যদি লক্ষ্য করি, যে এই বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের কোনো মন্ত্রীর কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। স্বাস্থ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেন, আইনমন্ত্রীও কথা বলেন, দেখা যায় অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী কথা বলেন। একই সাথে সবাই হয়ে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, সবাই হয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী, সবাই হয়ে যাচ্ছেন আইনমন্ত্রী। একটা ব্যাপার যে 451 জন শিশু মারা গেছে, এরা সবাই দরিদ্র জনগোষ্ঠী। এদের মধ্যে যে কোনো একজন যদি উপদেষ্টার সন্তান যদি মারা যেত, যে কোনো একজন মন্ত্রী সন্তান যদি মারা যেত, যে কোনো একজন সমন্বয়কের ভাই বোন যদি মারা যেত, তাহলে হয়তো টনক নড়ত। এই যে একটা আর্থিক যে একটা শ্রেণী বিভাগ রয়েছে, এই আর্থিক শ্রেণী বিভাগটার কারণে অনেক সময় দেখা যায় যে এই আমাদের ওই যে আইনি প্রতিকারের কথা বললেন, সেই আইনি প্রতিকারগুলো হচ্ছে না। আইন তো আসলে বড় লোকদের জন্য। একটা ব্যাপার যে এই সরকারের প্রধান মন্ত্রী যিনি সরকার প্রধান, তিনি বাচ্চাদের বানানো খেলনা গাড়িতে চড়ে বাচ্চাদেরকে উৎসাহিত করছেন। আরেকদিকে যে 451 জন বাচ্চা মারা যাচ্ছে, সেদিকে তার কিন্তু বিন্দু মাত্র কোনো খেয়াল নেই। ডেডিকেটেড হাসপাতালের কথা বলা হচ্ছে, করোনা মহামারীর সময় ডেডিকেটেড হাসপাতাল ছিল।
অন্তত ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাতার নামে অন্তত একটা হাসপাতাল হোক, সেই হাসপাতালটাকে একটা ডেডিকেটেড হাসপাতাল করা হোক, সেটা তারা করছেন না। একটা ব্যাপার হচ্ছে যে চট্টগ্রামে একটা ব্যাপার লক্ষ্য করলাম, জলদাস সম্প্রদায়ের একজন দরিদ্র মানুষ, তার সন্তান আইসিইউতে থাকার কারণে 2.5 লক্ষ টাকা বিল উঠেছিল। তিনি ধার দেনা কর্য করে 80,000 টাকা পর্যন্ত দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সেই শিশুটি সুস্থ হওয়ার পর তাকে আটকে রেখেছিল, অবশিষ্ট বিল না দিলে ছাড়া হবে না। শেষ পর্যন্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় সেটার কথা জেনে তিনি ওই বাকি টাকা ভর্তুকি দিয়ে বাচ্চাটাকে ছাড়িয়ে এনেছেন। সবাই ধন্য ধন্য রব তুলল যে এই জেলা প্রশাসক মহান, অথবা এই জেলা প্রশাসককে যে সরকার নিযুক্ত করেছে তারা মহান। অর্থাৎ এই যে একটা কসমেটিক সার্জারির মতো এই যে একটা রোমান্টিক শাসন চলছে, সুনির্দিষ্ট একজন বিপর্যস্ত ব্যক্তিকে উদ্ধার করে গোটা সরকারটা মহান হয়ে যাচ্ছে। কোন একটা পত্রপত্রিকা ছাপা হলো যে অমুক ছেলেটা কৃষিকাজ করে সে জীবিকা নির্বাহ করছে, পড়াশোনার খরচ চালাচ্ছে, অমনি করে কোনো একজন ব্যক্তি তাতা হাতেম তাই হয়ে সেই যুবকটাকে উদ্ধার করে নিয়ে আসে, তার লেখাপড়ার খরচ বহন করে। এই জাতীয় কসমেটিক সার্জারির কারণে সুনির্দিষ্ট একজন ব্যক্তিকে উদ্ধার করে যে মহান সাজার যে একটা প্রচেষ্টা, সেটা না করে বরং বর্তমানের হাম পরিস্থিতিটাকে উচিত ছিল জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া। যে সরকারি ক্ষমতা থাকুক, যে আমাদের আগের সরকার দস্যু সরকার, এমনকি নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এটার জন্য দায়ী, চেঙ্গিস খান এটার জন্য দায়ী, বখতিয়ার খলজি এটার জন্য দায়ী, সমস্ত কিছুর দায় স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়ে উচিত ছিল অন্তত এই হামের চিকিৎসাটাকে বিনামূল্যে করে দেওয়া। এই কার্ড হচ্ছে সেই কার্ড হচ্ছে, আমরা আসার সময় পায়ের নিচে নানা রকমের কার্ড পেয়েছি, আমাদের জন্য আসলে কার্ডের ব্যবস্থা রয়েছে, কিন্তু এত সব কার্ডের ভিড়ে অন্তত এতটুকু ঘোষণা দেওয়া যেত যে হামের চিকিৎসাটা বিনামূল্যে হবে, এই ডেডিকেটেড হাসপাতাল থাকবে, এই থাকবে। অন্তত এই আইডিয়াটুকু আসছে না। সুনির্দিষ্ট ওই জলদাস সম্প্রদায়ের একজন ভদ্রলোককে ওই টাকা পয়সা দিয়ে উদ্ধার করে মহান সরকার সাজার যে একটা প্রচেষ্টা ছিল, ওই শেষ পর্যন্ত একটা গান গেয়ে বিদায় হতে হয়, সেটা হচ্ছে হামকো হামিসে চুরালো। এই গান গেয়ে এখন আমাদের বিদায় হওয়া ছাড়া আমাদের আসলে কোনো কিছু করার নেই। অনেক বক্তা রয়েছেন, ধন্যবাদ, বাকিরা এবার বলুন।